এভরিওয়ান, ওয়েলকাম টু SamZone। এই কঠিন শীতের মধ্যে গরম গরম টেকনিক্স নিয়ে হাজির হয়ে গেলাম। বর্তমানে কি অবস্থা? ঢাকায় তো হঠাৎ করে না জানি শেষ দিকে এসে এত শীত কেন পড়ছে। গ্রাম অঞ্চলগুলোতে কি অনেক শীত রয়েছে? কমেন্টস করে জানাবেন। আজকের টেকনিক্সের শুরুতেই গুগল সম্বন্ধে বেশ কিছু নিউজ রয়েছে। অস্ট্রেলিয়াতে গুগলের কার্যক্রম গুটালেও গুটাতে পারে, অস্ট্রেলিয়াতে গুগলের কার্যক্রম থাকবে না। সেই ক্ষেত্রে হয়তোবা গুগলের যে সার্চ ইঞ্জিন সেটা কাজ করবে না। তারপরে ইউটিউব রয়েছে, গুগল ম্যাপ। তো এই সমস্যাটা কেন শুরু হয়েছে? অস্ট্রেলিয়ান সরকার উনি গুগলের কাছে দাবি করেছিলেন যদি তাদের সার্চ ইঞ্জিনে কেউ যদি কোনো কিছু লিখে সার্চ করে এবং সেখানে কোনো নিউজ শো করে বা সাজেস্ট করে এবং একই সাথে কেউ যদি সেটা শেয়ার করে, তাহলে ওই নিউজ কোম্পানিকে অবশ্যই একটা শেয়ার দিতে হবে বা গুগলের একটা আয়ের অংশ তাদেরকে দিতে হবে। এখন গুগল এটাতে অসম্মতি দেখিয়েছে এবং তারা বলছে যদি এই নিয়ম বা এই ধারাই বজায় রাখে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট, তাহলে তারা তাদের কার্যক্রম বন্ধ করে দেবে। আর অস্ট্রেলিয়ান সরকার এই নীতিমালা চালু করতে চাচ্ছে কারণ তাদের দেশের বিভিন্ন পত্রিকা অলরেডি বন্ধ হয়ে গিয়েছে। প্রায় 125টা পত্রিকা বন্ধ হয়ে গিয়েছে, যেগুলো আগে পেপার ছাপা হতো। তারা এখন অনলাইনে কাজ করছে, কিন্তু অনলাইন থেকে সেই পরিমাণ অর্থ ইনকাম করতে পারছে না। অর্থটা ইনকাম করে নিচ্ছে অলমোস্ট গুগলে। সো তাদের এটা একটা লস, এবং এই লসটা যাতে না হয় সে কারণেই গভর্নমেন্ট আসলে এটা চাচ্ছে। এছাড়াও প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবা প্রদান করার জন্য গুগলের একটি বেলুন প্রকল্প ছিল, সেটা ফাইনালি বন্ধ করে দিতে হয়েছে। তো এই বেলুন প্রকল্পটা কেমন ছিল সেটা একটু জেনে নিন। প্রকল্পটা হলো এরকম যে একটা টেনিস মাঠ যেমন হয়ে থাকে এরকম মাঠের সাইজের একটা বেলুন হবে, এবং ওই বেলুনের মাঝে ইন্টারনেট সংযোগ দেওয়ার জন্য যে ধরনের জিনিসপত্র আর কি থাকতে হয় ওই জিনিসগুলো থাকবে, যেগুলো কিনা আমরা একটা মোবাইল টাওয়ারে দেখে থাকি ওরকম কিছু। আর অবশ্যই সেখানে বড় বড় সোলার প্যানেলও ছিল। তো এই বেলুনগুলোকে আবার নিচ থেকে কন্ট্রোল করা যেত যে কোন জায়গায় সে দাঁড়িয়ে থাকবে, কোন জায়গায় যাবে। ওই যে দেখেন না বড় বড় বেলুন আকাশ দিয়ে উড়ে, ওরকম। তো এই প্রকল্পটা তারা কাজে লাগিয়েছিল। একদম বেশ কিছু দেশ আছে যেখানে একদম প্রত্যন্ত অঞ্চল, ইন্টারনেট সংযোগ ওইভাবে আসলে কারেন্ট দিয়ে দেওয়া সম্ভব না। সেই সমস্ত এলাকায় ইন্টারনেট দেওয়ার জন্য তারা এই প্রকল্পটা চালু করেছিল। কিন্তু দুঃখের বিষয় হলো ওই সমস্ত এলাকার মানুষজন ইন্টারনেট চালাতে চায় না। তারা চায় সর্বোচ্চ একটা ফিচার্স ফোনে জাস্ট কথা বলা যায় এরকম কিছু। এখন এই কারণে গুগল এখানে ফেল। কারণ যদি মানুষজন ইন্টারনেট ব্যবহারই না করে তাহলে তারা ওটা দিয়ে আর করবে নাকি? তো ওই এলাকার মানুষজন চাচ্ছে না যে ইন্টারনেটের কোনো দরকার নেই, স্মার্টফোনের কোনো দরকার নেই। দ্যাটস ওয়াই গুগল আসতে এই জিনিসটাকে গুটিয়ে নিল। অবশেষে দেখা মিলল Realme X7 সিরিজের। X7 এবং X7 Pro এই স্মার্টফোন ফাইনালি আগামী মাসের 4 তারিখে ইন্ডিয়াতে লঞ্চ হতে যাচ্ছে, এবং অফিসিয়াল নিউজ এটা। সো 4 তারিখে পাওয়া যাবে। এখন এতে করে আমাদের লাভ কি? লঞ্চ হবে ইন্ডিয়াতে, সেক্ষেত্রে বাংলাদেশে লঞ্চ হবে কিনা? তবে ইন্ডিয়াতে যদি লঞ্চ হয় বাংলাদেশ মার্কেটে এগুলো পাওয়া যাবে, এই হচ্ছে আমাদের আর কি ভালো লাগা। এখন এই যে মোবাইল ফোন, এতে প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেকের প্রসেসর, যেটা কিনা Realme 7, সেটাতে থাকবে Dimensity 800U, এবং পরবর্তী যে ভ্যারিয়েন্ট প্রো সেখানে থাকবে MediaTek Dimensity 1000 প্লাস, নো স্ন্যাপড্রাগন প্রসেসর। এবারে আইফোন 13 সম্বন্ধে আরো বেশ কিছু তথ্য জানা গিয়েছে বিশ্বস্ত সোর্স থেকে। আইফোন 13তে আমরা লেটেস্ট প্রসেসর দিয়ে আসতে দেখবো, Bionic 15, এবং সেটা অবশ্যই 5 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি প্রসেসর, অবশ্যই 3 ন্যানোমিটারে নয়। আর এর ক্যামেরাতেও বেশ বিশেষত্ব থাকবে, যেমন ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটাতে আগের চাইতে অনেকটা ইমপ্রুভমেন্ট নিয়ে আসা হবে। এবং দুঃখের বিষয় হলো মোবাইল ফোনে কোনো ধরনের পোর্টস থাকছে না, লাইক চার্জ দেওয়ার জন্য পোর্টস থাকবে না। এবারে তো শুধুমাত্র চার্জার সরিয়েছে, নেক্সট টাইম আর চার্জ যে দিবেন সেই ব্যবস্থাই থাকবে না। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ওয়্যারলেস চার্জার ব্যবহার করতে হবে, যেটা হয়তো আলাদা কিনে নিতে হবে। বক্সে এটা দিবে না, এটাই স্বাভাবিক। আর ইয়ারফোন, এটা তো কোনো প্রশ্নই ওঠে না। একই সাথে আপনি যখন কম্পিউটারের সাথে এটা ব্যবহার করবেন বা কম্পিউটার থেকে কোনো ডাটা ট্রান্সফার করবেন, সেই সুযোগটাও কিন্তু থাকছে না তারের মাধ্যমে। এছাড়াও প্রথমবারের মতো যোগ করা হচ্ছে 120 হার্টজ রিফ্রেশ রেট টাচ আইডি। অস্থির এক নিউজ রয়েছে স্যামসাং সম্বন্ধে। টেক্সাসে স্যামসাং পৃথিবীর সবচাইতে লেটেস্ট অ্যাডভান্স কোনো চিপ মেকিং প্ল্যান্ট বসাতে যাচ্ছে, অর্থাৎ সেখান থেকে প্রসেসর তৈরি করা হবে, এবং তারা আগামী 2023-এর মধ্যে কার্যক্রম শুরু করবে, অর্থাৎ তখন থেকে ম্যানুফ্যাকচার হওয়া শুরু হয়ে যাবে। তারা এখানে 3 ন্যানোমিটারের যে প্রসেসরগুলো আসবে সেগুলো নিয়ে কাজ করবে, এবং তারা বলছে TSMC এদের সাথে তাল মিলিয়ে নাকি পাল্লা দিয়ে নাকি তারা প্রসেসর উৎপাদন করবে। তো সেই ক্ষেত্রে খেলাটা জমে যাবে অবশ্যই। তখন দেখা যাবে স্যামসাং এর তরফ থেকে একদম পাওয়ারফুল দারুণ সব প্রসেসর চলে আসছে, যদিও অলরেডি তারা বেশ ভালো কাজ করছে, বাট ইন ফিউচারে দেখা যাবে আরো বেটার কিছু নিয়ে আসতে পারবে, এবং এগুলো যত আসবে বিভিন্ন কোম্পানি নিয়ে আসবে, আমরা কিছুটা কম মূল্যে পেতে পারবো। তো ভাই লোক, আজকে টেক নিউজ শেষ করার আগে আরেকটা গোপন নিউজ দেই। বাংলাদেশ মার্কেটে ইনফিনিক্সের দুইটা নতুন স্মার্টফোন খুব শীঘ্রই আসতে যাচ্ছে, যেগুলো হবে একটু এন্ট্রি লেভেল বাজেটের মোবাইল ফোন, ওই 10-12 হাজার টাকা এর মধ্যে হওয়ার পসিবিলিটি রয়েছে। মডেল নাম্বার কবে আসবে এখনো শেয়ার করে বলতে পারছি না, তবে আজকে আমার অফিসে কথা হয়েছিল, আমি যতটুকু জেনেছি আপনাদেরকে ততটুকুই জানালাম।
ওকে, গত ভিডিওতে আপনাদের কাছে প্রশ্ন ছিল আপনার মোবাইল ফোনে কত মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে। যা দেখলাম বর্তমান সময়ে ম্যাক্সিমাম মানুষের মোবাইলে 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। অনেকের 3000 মিলি অ্যাম্পিয়ারের নিচেও রয়েছে, আবার কেউ কেউ 6000-এও রয়েছে। আর আমার যেটা সেটাও 4000-এর নিচে। আমাদের আজকের ভিডিওর প্রশ্ন হলো, আমাদের যে ব্যাকগ্রাউন্ডে যে লাইটগুলো আপনারা দেখতে পান, এই লাইটে কি কোনো পরিবর্তন আনা উচিত? মানে আপনাদের যদি কোনো সাজেশন থাকে দিতে পারেন। লাস্ট ভিডিওর কমেন্টস, এলকে খান 60 fps এ ভিডিও দিবেন। মানে আমাদের যে ভিডিওগুলো এগুলো 25 fps এ আসলে আসে, তো আমি চাইলে দিতে পারি 50 fps এ, কিন্তু তাতে করে যেটা হয় অনেকের ফোনে দেখবেন যে নেটওয়ার্ক খারাপ থাকলে চলতে চাইবে না। এখন আপনারা বলেন যদি চান যে 60 fps বা 50 fps এ, সেই ক্ষেত্রে আমি অবশ্যই দিতে পারবো। জুনাইদ রশিদ, টাইম ল্যাপ চাই। মানে আমাদের ভিডিওর মাঝে কি টাইম ল্যাপ চান কিনা এটা একটু কমেন্টস করে জানাবেন, তাহলে আমি নেক্সট টাইম ভিডিওগুলোতে দেওয়া ট্রাই করব। হয়তো সবগুলোতে না পারলেও যতটা পারি আমি দেওয়া ট্রাই করব। অবশ্যই কমেন্টস করে জানাবেন। অ্যাপেক্স এক্স গেমিং মি 10T ফোনটা কেমন হবে? ভাইয়া এই ফোনটা খারাপ নয়, বেশ ভালোই রয়েছে। ইভেন এই ফোনের রিভিউ মনে হয় আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, চাইলে একটু দেখে নিতে পারেন। রফিকুল ইসলাম, স্যাম ভাই পোকো M2 একটা ভিডিও দেন প্লিজ, পাবজি টেস্টিং করবেন ভিডিওতে। ওকে, আসলে পোকো M2 নিয়ে আমি রিভিউ করি নাই, কারণ ওই যে Redmi 9 যেটা ওটা নিয়ে করেছিলাম, দ্যাটস ওয়াই আর এটা নিয়ে করা হয়নি। এবার আপনারা একটু কমেন্টস করে জানান এই মোবাইল ফোনটা নিয়ে কি আসলে আপনারা রিভিউ চান? তাইলে এই যে দীর্ঘদিন পরে হলেও আমি আপনাদের জন্য অবশ্যই এর একটা রিভিউ নিয়ে হাজির হয়ে যাব, যেহেতু বর্তমান সময়ে এই স্মার্টফোনটা যথেষ্ট কম দামে পাওয়া যায়। সো কমেন্টস করে জানান, যদি মনে হয় এর রিভিউ দরকার পোকো M2, তাহলে আমি অবশ্যই দিব। তো সবাই অনেক বেশি ভালো থাকুন, আপনাদের সাথে আবার দেখা হয়ে যাচ্ছে নতুন কোন একটা ভিডিওতে।